নমস্কার বন্ধুরা, গল্পকুটিরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বড় দিদিমার গল্প। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। অনেকদিন পরে মামার বাড়ি গিয়েছি, বোধহয় 20 বছর পরে। জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে সারাটা গ্রাম। বড় বড় বাড়ি পোড়ো হয়ে ভাঙা হয়ে পড়ে আছে। বট অশ্বত্থর চারা উঠেছে ছাদের আর দেয়ালের ফাটলে। ঘুঘু পাখির বাসা হয়েছে চিলেকোঠায়। অনেক বাড়িতে রাত্রে আবার বাঘও নাকি ডাকে। বুনো শুয়োর লুকিয়ে থাকে উঠোনের জঙ্গলে। লোকজন যারা গায়ে ছিল অনেককাল আগে বিদেশে চলে গিয়েছে। সেখানেই চাকরি বা ব্যবসার সূত্রে ঘরবাড়ি বেঁধে বাস করে। এই ম্যালেরিয়া দেশে তারা আসতে চায় না। তাদের বাবা জ্যাঠারা হয়তো আসতো। নতুন চাকরি করবার সময় হয়তো কয়েক বছর এসে দুর্গাপুজো শ্যামাপুজো করেছিল। এখন তারা বুড়ো হয়ে গিয়েছে। তাদের ছেলেরা জন্মেছে সব বিদেশে। দেশ তারা চেনে না, জানেও না। কেউ বাল্যকালে এক আধবার হয়তো এসেছিল, কেউ তাও হয়তো আসেনি। এই ম্যালেরিয়া দেশে দূর বিদেশ থেকে পয়সা খরচ করে কিসের টানে তারা আসবে? সুতরাং বড় বড় বাড়ি ভেঙে পড়ে আছে, দেউড়ি ভেঙে গিয়েছে, হয়তো দরজায় তালা দেয়া ঠিকই আছে। সাপের ভয়ে কেউ দিনের বেলাতেও সেদিকে যায় না। অনাদি মামার বাড়িটা বাইরে থেকে দেখলাম। বাল্যে এই অনাদি মামার বাড়িতে প্রথম গ্রামাফোন শুনি মনে আছে। অনাদি মামার বাবা হরি দাদামশাই বাড়ির শৌখিন লোক ছিলেন। কলকাতায় চাকরি করতেন। তিনি 20 শতাব্দীর এই আশ্চর্য যন্ত্রটি মামার বাড়ির গ্রামে সর্বপ্রথম আনেন কলকাতা থেকে। কলের গান, কলের গান। সতীশ মামার ছেলে জাদু বললে, এই কানু চল গ্রামাফোন দেখে আসি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, সে আবার কি? জাদু বলেছিল, গ্রামাফোন, কলের গান হরিজাটা এনেছে কলকাতা থেকে। দৌড়ে গেলাম ছুটতে। একটা কাঠের বাক্সের ওপর একটা চোং বসানো। চোঙের ভেতর থেকে একেবারে অবিকল মানুষের গলার গান বেরিয়ে আসছে। একটা ছোট্ট ছেলে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, ওর ভেতরে কে গান গায়? হরিদাদামশাই বলেছিল, কে আবার গাইবে, ওটা হচ্ছে কলের গান। প্রাচীন আমলের বৃদ্ধ রামতরণ চক্রবর্তী লাঠি ঠুকঠুক করতে করতে এসেছিলেন এই অদ্ভুত ব্যাপারটা দেখতে। তিনি সেকালের আমলে নীলকুঠির দেওয়ান ছিলেন। নীলকুঠির সাহেবদের অনেক ঘোড়া, টমটম, বন্দুক দেখেছেন, কিন্তু কলের গান কি তা তিনি জানেন না। কখনো সেটা দেখেনওনি আর শোনেনওনি। এগিয়ে এসে ভারী গলায় বললেন, হরি বাবাজি, এর নামটা কি বললে? হরিদাদু বলেছিলেন, গ্রামোফোন। রামতরণ বাবু জিজ্ঞাসা করেছিলেন, এর মানে কি? হরিদাদু বলেছিলেন, মানে হলো কলের গান। রামতরণ চক্রবর্তী আমার বাল্যকালীন দেহরক্ষা করেছিলেন। শুধু কলের গান ছাড়া আধুনিক যুগের অনেক আশ্চর্য জিনিসের কিছুই তিনি দেখে যেতে পারেননি। সেই অনাদি মামাদের বড় বাড়িটা পড়ে আছে জঙ্গলাবৃত হয়ে। দরজা খসে পড়েছে, ওপরের ঘরের জানালা খুলে বাতাসের এদিক ওদিক করছে। ছাদের ওপারে এত বড় অশ্বত্থ গাছ গজিয়েছে যে তার তলায় বসে রাখাল বাঁশি বাজাতে পারবে। অনাদি মামা বৃদ্ধ হয়েছেন, তিনি কাশিতে থাকেন। তার ছেলেরা কেউ জৌনপুরে, আবার কেউ এলাহাবাদে কাজ করে। অজপাড়া গায়ের পৈতৃক ভিটের নাম মুখেও আনে না। সেই রামতরণ চক্রবর্তীর প্রকাণ্ড দোতলা বাড়ি ও পুজোর দালান পড়ে আছে। চামচিকে ও বাদুরের বাসা কড়ির গায়ে। ভাঙা মেঝেতে গোখরো সাপের বাসা। ওসব বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না সর্পাঘাতের ভয়ে। 2-3টি ওই গায়ে নিজ জাতির লোকে অসাবধানে চলাফেরার সাপের কামড়ে জীবনও দিয়েছে। বড় মামাদের বাড়িটার কি দশা হয়েছে? এই বড় মামা কাজ করতেন পশ্চিমে কোথায় যেন।
আমার ছেলেবেলায় তিনি গ্রামের মধ্যে একজন শৌখিন লোক বলে গণ্য হতেন। বড় মামা হলেন আমার আপন মামাদের জ্ঞাতি ভাই। যখন তাদের নিজেদের শরিকি বাড়ি অংশ একেবারে বৃষ্টির সময় খসে ভেঙে পড়ে, তখন তার আপন জ্যাঠামশাই হাততালি দিয়ে হেসেছিলেন। বড় মামা তখন বছর 22-এর যুবক, পিতৃহীন, অবস্থাও খুব খারাপ। ওই জ্যাঠামশাই তাদের পৃথক করে দিয়েছিলেন। ওদের অংশ ভেঙে পড়ে গেল, বেশ হয়েছে, এখন কিসে বাস করবে করুক, এই হলো তার 78 বছর বয়স্ক জ্যাঠামশায়ের উল্লাসের কারণ। এদিনের কথা বড্ড বড় মামার মনে পড়ে। তাই তিনি রেঙ্গুনে চাকরি করতে করতে যা হোক করে টাকা জমিয়ে 5,000 টাকা দিয়ে এই বাড়ি তৈরি করেন। এই বাড়ি যখন তৈরি হয় তখন আমার মায়ের বিয়ে হয়নি। অতকালের আগের 5,000 টাকা আজকালকার দিনে 60,000 টাকার সমান। সেই বাড়ি ভূতের বাসা হয়ে পড়ে আছে আজ কতদিন, বোধহয় 30 বছর সে বাড়িতে জনপ্রাণী প্রবেশ করেনি। ছাদের মাথায় কুচকাটার জঙ্গল, বট অসত্য গাছের স্বাভাবিক ভিড়, কেউ আসে না। বড় মামার ছেলেরা কেউ কলকাতায় থাকে, কেউ বা আসামে থাকে। আর বড় মামার সেই যে জ্যাঠামশাই হাততালি দিয়ে যিনি হেসেছিলেন, তাদের বৃহৎ বাড়িটা জঙ্গলে একেবারে ভরে গেছে। বড় বড় সেকালের লোহার তালা দেয়া আছে দরজাতে। তালা ঠিক আছে, কপাটগুলো খুলে শেকলের অবলম্বনে ঝুলছে মাত্র। দোতলার খোলা ও ভাঙা জানালাটা দিয়ে ঠাকুর দিদিমার হাতে সাজানো হাঁড়ি কলসি এখনো তাকের উপর সাজানো দেখা যাচ্ছে। আজ 40 বছরের ওপর হলো এগুলো ঠিক অমনভাবেই সাজানো রয়েছে। ঠাকুর দিদিমা 40 বছরের বেশি মরেছেন। দাদাজির একমাত্র পুত্র, তার নাম ছিল রামলাল। তাকে আমার আবছা মনে হয়। দার্জিলিংয়ে চাকরি করতেন, খুব সুপুরুষ ছিলেন। দাদাজির মৃত্যুর প্রায় 7 বছর পরে একদিন দার্জিলিং থেকে প্রেরিত এক টেলিগ্রামে তার মৃত্যু সংবাদ এলো। আমার তখন 11 বছর বয়স। সেদিনকার কথা আমার বড্ড মনে আছে। আমার আপন দিদিমা তখন ডাল রান্না করছিলেন, তাও মনে আছে। দুপুরবেলা তিনি রান্না ফেলে ছুটতে ছুটতে গেলেন ওদের বাড়িতে। আমিও গেলাম দিদিমার সঙ্গে। গিয়ে দেখি একটি করুণ দৃশ্য। সেই দৃশ্যের জন্যই দিনটি বড্ড মনে আছে আমার। দেখেছে রামলাল মামার সুন্দরী তরুণী বধূ উঠোনে দাঁড়িয়ে আছেন। তিনি ডাক সাইডে সুন্দরী ছিলেন মামার বাড়ির দেশে তখনকার আমলে। উঠোনে এক উঠোন লোকের মধ্যে তিনি কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন না। কে তাকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করিয়ে শাখা ভেঙে ও সিঁদুর মুছিয়ে নিয়ে আসবে। কেউ যেতে রাজি হচ্ছে না, সবাই কাঁদছে, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন কাঠের মতো। এইটুকু মাত্র ছবি আমার মনে আছে। রামলাল মামার একমাত্র শিশুপুত্রকে দিদিমা গিয়ে কোলে তুলে নিলেন রোয়াক থেকে। তার মা কিছুদিন পরে এসে তাকে নিয়ে গেল বাপের বাড়ি। তবে কোনোদিনও আর রামলাল মামার বউ স্বামীর ভিটাতে পদার্পণ করেছেন কিনা আমার জানা নেই। শুনেছি রামলাল মামার ছেলে বড় হয়ে পশ্চিমে কোথাও চাকরি করে এখন। সেই জঙ্গলের মধ্যে এদিক ওদিক খানিকটা ঘুরে আবার চলাচলের রাস্তায় এসে উঠেছি। দেখি যে পরেশনাথ আসছে। পরেশনাথ সম্পর্কে আমার মামা হয়, আমার চেয়ে বেশি বড় নয়, অথচ এমন বুড়ো হয়ে গেল কি করে। ও কাছে এলে বললাম, মামা যে, চিনতে পারছো? কেমন আছো? পরেশনাথ আমাকে দেখে মস্ত একটা হাঁ করল। সে বলল, কোথায় যেন দেখেছি, চেনা চেনা মুখ মনে হচ্ছে। আমি হেসে বললাম, বেশ, আমি কানাই গো, সীতানাথ চক্রবর্তীর ভাগ্নে। পরেশনাথ উদাসীন এবং আগ্রহশূন্যভাবে বলে, ও ব্যাস, অথচ আমি ওর সঙ্গে একত্রে কত খেলা করেছি ছেলেবেলায়। এতদিন পরে ছেলেবেলার সঙ্গে দেখে ওর মনে এতটুকু উৎসাহ বা আনন্দ দেখলুম না, কেমন যেন হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ভালো আছো তো? জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না, তবু বলতে হলো ভদ্রতার খাতিরে। পরেশনাথ বলল, আর মরেই বেঁচে আছি, বলেই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম,
দাঁড়াও, আমায় চিনতে পারলে না? পরেশ মামা বলল, হ্যাঁ, তুমি তো কানাই। তোমার কোনো অসুখ হয়েছে? আমি জানতে চাইলাম। পরেশনাথ বলল, হ্যাঁ, হাঁপানিতে ভুগছি। আমি জিজ্ঞাসা করলুম, তার চিকিৎসা হচ্ছে কিছু? পরেশনাথ বলল, হ্যাঁ, গঙ্গা তীরে হবে। চিতের বিছানা যেদিন শোবো। খেতেই পাইনি, আবার চিকিৎসে। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কেউ আর আছে নাকি এ পাড়ায় পুরনো দলের মধ্যে? পরেশনাথ বলল, বড় জ্যাঠাইমা আছেন, একা থাকেন। বড় জ্যাঠাইমা মানে দাদাজির দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাকে বাল্যকালেই আমি বৃদ্ধা দেখেছি। তিনি এখনও বেঁচে আছেন। রামলাল মামাকে ইনিই হাতে করে মানুষ করেছিলেন তার আপন মা মারা যাবার পর। যখন রামলাল মামা মারা যান তখনও তিনি বৃদ্ধা। ইনিই উঠোনে পড়ে সেদিন গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন, আমার মনে আছে। আজ ৮২-৮৩ বছর বয়স হয়েছে তার। এর কম হবে না কোনো হিসেবেই। বড় দিদিমাকে দেখতে গেলাম। সেই মস্ত বড় বাড়ির মধ্যে কুচকাটা জঙ্গল বাছিয়ে অতি কষ্টে ঢুকলাম। সরু পায়ে চলার পথ, কে যেন যত্নে ঝাড় দিয়ে রেখে দিয়েছে। জ্যোৎস্না উঠেছে। নবময়রার যে বাড়িতে আমাদের বাল্যকালের পাঠশালা বসত, সে বাড়ির জঙ্গলের মধ্যে শিয়াল ডেকে উঠল। আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি এক মাজা ভাঙা বুড়ি তুলসী তলায় পিদিম দেখিয়ে আস্তে আস্তে ভাঙা রোয়াকের ওপরকার কালমেঘের জঙ্গল মারিয়ে বারান্দার দৌড়ের দিকে যাচ্ছে। আমি ডেকে বললাম, ও বড় দিদিমা। কে? বুড়ি পেছন ফিরে দেখল, আমাকে চিনতে পারল না। চেনা সম্ভব ছিল না অবশ্য। আমাকে জিজ্ঞাসা করল, কে তুমি বাবা? আমি বললাম, আমি কানাই দিদা, সীতানাথ চক্রবর্তীর ভাগ্নে আমি। বুড়ি থমকে গিয়ে আমার মুখের দিকে চাইল, অবাক হয়ে গিয়েছে যেন। পরেশনাথের চেয়ে বুড়ো দিদিমার মুখের ভাব অনেক বেশি সজীব ও পরিস্ফুট। প্রাণ যেন এখনো মরেনি। সে জিজ্ঞাসা করল, ও তুমি সত্যভামার সেই খোকা? কত বড় হয়ে গিয়েছ। এসো এসো বাবা, বসো। বুড়ি দিদা পিদিম রেখে দিয়ে হরিনামের মালা হাতে আমার কাছে এসে বসল। আমি বললাম, দিদিমা, এই বাড়িতে কতদিন একা আছেন? বড় দিদিমা বলল, আজন্ম বাবা, তিনি মরে গিয়েছেন স্তক। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার ছেলেপিলে হয়নি দিদিমা? তিনি বললেন, হ্যাঁ বাবা, একটা মেয়ে হয়েছিল, ৯ মাসের হয়ে মারা যায়। তারপর সেই ৭০কে মানুষ করেছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ৭০কে? দিদিমা বলল, তার নাম ছিল রামলাল। আমি বুঝতে পেরেছি, আমার ছেলেবেলায় তিনি মারা যান। বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, কেউ নেই ভাই আজ? আমার বিয়ে হয়েছে কতকাল তাও মনে নেই। ৯ বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার সতীন, রামলালের মা তখন ১৮ কি ১৯ বছরের। রামলাল হলো, আমার যে কি নেওয়াটা ছিল। হাতে করে মানুষ করেছিলাম। ওর মা তো তার ঝক্কি নিত না। আমি দিদিমাকে জিজ্ঞাসা করলাম, এখন আপনার বয়স কত হলো? দিদিমা বললেন, এই ৪-২০ পুড়ে গিয়েছে ভাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, একা এতদিন এ বাড়িতে আছেন? দিদিমা বললেন, তোমাকে তো বললাম ভাই, তিনি মরে গিয়ে স্তক। রামলাল তখন থেকেই তো চাকরি করত, তার বউ এ বাড়িতে থাকতো আমার কাছে। রামলাল মারা গেল, বৌমা চলে গেল এখান থেকে। আমি জিজ্ঞাসা করলাম, আর আসেনি? দিদিমা বলল, না, বৌমার বাবার বাড়ি ছিল কলকাতার শহরে, শহরের মেয়ে, আর কখনো এখানে আসেনি। আমি বড় দিদিমাকে জিজ্ঞাসা করলাম, তার একটি ছেলে ছিল না? বড় দিদিমা বিস্ময়ের দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললেন, তুমি কি করে জানলে? আমি বললাম, ছেলেবেলার কথা মনে আছে যে। সে ছেলে এখন কোথায়? দিদিমা বললেন, জানি না ভাই,
পশ্চিমে চাকরি করে এই শুনেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, রামলাল মামার স্ত্রী কি বেঁচে আছে, আর আপনার কি খোঁজ খবর নেয়? দিদিমা বললেন, কি জন্যে নেবে ভাই, পরে কি কখনো নেয়? তারা তো আর আমার কেউ নিজের নয়। বৌমা আমার সতীনপুর বউ, আমার ওপর তার কি দরদ থাকতে পারে বলো? খোকা তো আমার কথা মনে করতেই পারে না। তখন সে 1.5 বছরের বাচ্চা। আমি এখন একাই থাকি, আজ কতকাল আছি তা ভুলেই গিয়েছি। আমি দিদিমাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাপের বাড়িতেও কেউ নেই? দিদিমা বলল, হুগলির কাছে মৌসাট গ্রামে আমার বাপের বাড়ি। ম্যালেরিয়ায় সে দেশ উচ্ছন্ন গিয়েছে। একটা ভাই ছিল, সে তারকেশ্বরে দোকান করত। কোনো দিনও খোঁজ খবর নেয়নি ইনি মারা যাবার পরে। সে আছে কি নেই তাই বা কী করে জানব? তুমি বসো ভাই, আমি আসছি। বড় দিদিমা ঘরের মধ্যে ঢুকে হাঁড়ি কলসি খুটখুট করতে লাগলেন। সেকালে প্রকাণ্ড ইটের বাড়ি, ছোট ছোট জানালা দরজা শূন্য কুঠুরি, দিন মানেই অন্ধকার। 2-3টে ঘর দিদিমা ব্যবহার করেন, বাকিগুলো পড়ে থাকে বলেই মনে হলো। তেলের অভাবে এত বড় বাড়িটা অন্ধকার। খানিক পরে একটা রেকাবিতে করে দিদিমা আমাকে এনে দিলেন 2টি মুড়ি আর গোটা কত নারকেল নাড়ু। আমার সামনে রেখে দিয়ে দিদিমা বললেন, খা বাবা। আমি দিদিমাকে বললাম, আবার এসব কেন দিদা? দিদিমা বললেন, তুই কত কাল পরে এলি ভাই, সত্যভামার ছেলে তুই, শুধু শুধু মুখে যাবি? আমার মনে স্বাদ তো আছে, হাতেই কিছু নেই আজ। দিদিমার গলার স্বরটা ভারী হয়ে এলো। তিনি বললেন, কাঁচা লঙ্কা খাবি নাকি, তুলে এনে দেব? আমি বললাম, না দিদা, আমি লঙ্কা খাই নে। দিদিমা বলল, হ্যাঁ রে, রাজায় রাজায় যে একটা মকদ্দমা হয়েছিল তা মিটে গিয়েছে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের মকদ্দমা, কোন রাজায় রাজায়? দিদিমা বললেন, তা তো জানি না ভাই, সবাই বলল চাল মেলেনি, কেরোসিন মেলে না, কি নাকি রাজার রাজায় মকদ্দমা হচ্ছে সবাই বলতো, সেটা কি মিটেছে? বড় দিদিমা বিগত 2য় বিশ্বযুদ্ধের কথা বলছেন তা বুঝলাম। আমি দিদিমাকে বললাম, হ্যাঁ সে তো মিটেই গিয়েছে। আমি দিদিমাকে প্রশ্ন করলাম, আচ্ছা দিদিমা, আমাদের দেশ যে স্বাধীন হয়েছে সেটা কি আপনি জানেন? দিদিমা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি বললাম, স্বাধীন হয়েছে মানে আমরা এখনো কারুর অধীন নয়, ইংরেজ এদেশ ছেড়ে চলে গেছে। দিদিমা অবাক হয়ে জানতে চাইল, মহারানীর রাজত্ব এখন আর নেই? আমি বললাম, মহারানী? তারপর ভাবলাম, দিদিমাকে কোনো রাজনৈতিক জটিলতার মধ্যে না নিয়ে ফেলাই ভালো। কথাবার্তার ধারা বদলে ফেলার জন্য বললাম, এখন আপনার চলে কি করে? দিদিমা বলল, ওই 2-3 বিঘে ধানের জমি আছে, কর্তার আমলের। প্রজারা বড় ভালো, তাদের কাছে ভাগে 2টো ধান পাই, আর কিছু খাজনা পাই, তাতেই একরকম কষ্টে শিষ্টে চলে যায়। আমার মুড়ি খাওয়া শেষ হয়ে গেল। বড় দিদিমা ঘটি করে জল দিয়েছেন। চায়ের কথা এখানে উঠতেই পারে না, এখনও দিদিমা মহারানীর রাজত্বেই বাস করেন। বড় দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, রামলালকে যেন দেখতে পাই ভাই, ছোট্ট 10 মাসের খোকা, ফুটফুটে, এই বড় বড় চোখ হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আমার সেই খুকিকে দেখতে পাই, রামলালের খোকাকেও দেখতে পাই। এই যেন মনে হয় কালকের কথা, চোখের সামনে যেন আজও সব ঘোরে। রামলাল আমায় আজ ভোলেনি, বড্ড ভালোবাসতো আমাকে। আমায় বলতো, ছোট মা, আমি এবার এসে তোমাকে আর তোমার বৌমাকে চাকরির জায়গায় নিয়ে যাব, সেই কোন পাহাড়ের দেশ, বড্ড শীত সেখানে নাকি। একটা ঝটপট আওয়াজে আমি ভয় পেয়ে উঠলাম। আমি দিদাকে সভয়ে জিজ্ঞাসা করলাম, ওটা কিসের শব্দ দিদা? বড় দিদিমা দ্বন্দ্বহীন মুখে হেসে বললেন, ভয় পেলি নাকি ভাই, ও ঘরে চামচিকে ঝাঁটাপাটা করছে, ও রোজই করে, আমারও সব সয়ে গিয়েছে। শুধু কি তাই, বাড়িতে বড় বড় সাপও আছে, বাস্তু সাপ সব। ওরা কিছু বলে না, হয়তো বিছানায় শুয়ে আছি, রাত্রিরে গায়ের ওপর দিয়ে চলে গেল। আমি সবাই বললাম, বলেন কি? দিদিমা বলল,
বলছি কি ভাই, প্রায় দেখি ঠান্ডা হিম মতন গায়ে লাগে, তখন বুঝতে পারি। কি বলবো, সবই অদৃষ্ট ভাই। নইলে অমন সোনার রামলাল আমায় ফাঁকি দিয়ে চলে যাবে কেন বল? সতীনপো বলে কেউ বলতে পারতো না, নিজের পেটের ছেলেও অত ভালোবাসে না। আজকাল তো অনেক দেখতে পাচ্ছি। বিয়ে করে এনে আমায় বললে, মা তোমার দাসী নিয়ে এলাম। আমি তাকে বলেছিলাম, না রে বাবা, আমার দাসী কেন, আমার সংসারের লক্ষ্মী। রামলাল এক গাল হেসে বলেছিল, না মা, সংসারের লক্ষ্মী তুমি থাকতে আবার কে? বেশ মনে আছে আজ, সেদিন সূর্যি পাটে বসেছে, আষাঢ় মাসের লম্বা দিন। বউ নিয়ে এসে দাঁড়ালো আমার খোকা। বড় দিদিমা বলতে বলতে কেঁদে ফেললেন। আমি সান্ত্বনা দেবার কথা বললাম অনেক, নিজেই বুঝলাম সব বৃথা। আমি দিদিমাকে বললাম, আজ তবে উঠি দিদা। আমি জানি আমি যতক্ষণ থাকব উনি রামলালের কথা মনে করবেন আর বলবেন, অনবরত বলতেই থাকবেন। এতদিন বোধ করি কোনো শ্রোতাও পাননি। কতকাল মনের মতো শ্রোতা পাননি তিনি কে জানেন। দিদিমা চোখ মুছে বললেন, তবু আছি ভাই, কর্তা তো চলে গিয়েছেন, তাদের ভিটেতে সন্ধেবেলা পিদিমটা তো দিচ্ছি, এই ভেবেই মনটাকে বোঝাই। আজ আমার নাত বইয়ের পিদিম দেওয়ার কথা, শাঁখ বাজাবার কথা। আমি দিদিমাকে প্রণাম করে বিদায় নিলাম। কোথায় হুতুম প্যাঁচা ডাকছে যেন দুর্গা মণ্ডপের জঙ্গলে। জ্যোৎস্নার আলোয় এই ভগ্ন প্রাচীন অট্টালিকা আর কালমেঘের জঙ্গলের রহস্যময় দেখাচ্ছে। কত কালের কত ইতিহাস এদের গায়ে লেখা। পিছনে ফিরে দেখলাম বড় দিদিমা বাইরের রোয়াকে এসে দাঁড়িয়ে আমার গমনপথের দিকেই চেয়ে আছেন। কতদিন আর এই ইটের কারাগারে বন্দিনী থাকবেন দিদিমা? পাষাণী অহল্যার উদ্ধারের আর কত বিলম্ব কে বলবে। আমাদের আজকের গল্প বড় দিদিমার গল্প এখানেই সমাপ্ত হলো। নমস্কার।